হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এবং প্রত্যেকের পড়াশোনা খুবই ভালো চলছে। আমাদের এক্সাম একদম দোরগোড়ায় চলে এসেছে। 13th সেপ্টেম্বর থেকে আমাদের এক্সাম স্টার্ট হতে চলেছে এবং আমরা আমাদের চ্যানেলে ফিজিক্সের একটা কমপ্লিট সিরিজ করিয়েছি, যেখানে আমরা 300+ কোশ্চেন্স কিন্তু প্র্যাকটিস করেছি। ওই কোশ্চেন্সগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই একবার দেখে যেও। খুব বেশি ভিডিও নেই, একটা ভিডিও 30 থেকে 35 মিনিটস করে রাখা আছে। তোমরা 1.5x বা 2x স্পিডে ভিডিওগুলো দেখে যেও। এই সিরিজটা থেকে আমাদের 30 কোশ্চেন্স ডেফিনেটলি পড়বে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন পড়বে না। আমরা জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড আছে, সেই বোর্ড থেকে একটি মডেল কোশ্চেন্স পেপার রিলিজ করেছে। আজকের ক্লাসে আমরা কি করব, এই যে মডেল কোশ্চেন পেপারটা আছে, এই কোশ্চেন পেপারটা আমরা ডিটেল সলিউশন করব। ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অনেক স্কুলে কিন্তু এই কোশ্চেন থেকে অনেক কোশ্চেন কিন্তু কমন থাকবে, ঠিক আছে? এমনও হতে পারে হয়তো কিছু কিছু স্কুলেতে এই পুরো কোশ্চেনটাই হয়তো হুবহু দিয়ে দিতে পারি। তো সেজন্য এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। এবং প্রশ্নগুলো যেগুলো নেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু যে মডেল কোশ্চেন পেপার আছে সেই মডেল কোশ্চেন পেপার থেকে। তো চলে আসি আজকের আমাদের প্রথম প্রশ্নে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা কি বলছে আমরা একটু দেখি। কোশ্চেন নাম্বার 1-এ আমাদেরকে বলা হচ্ছে একটি কণার বেগ হচ্ছে ভি, সময় টি এর সাহায্যে যে সমীকরণ দ্বারা প্রকাশ করা হলো তা হলো। সমীকরণটা কি দিয়েছে? ভি ইকুয়ালস টু এ টি প্লাস বি বাই টি প্লাস সি। ঠিক আছে, কোশ্চেনগুলো একটু ঝাপসা আছে, আমি কোশ্চেনগুলো বলছি, মোটামুটি বোঝা যাচ্ছে। তো দেখো, এরপর বলেছে তোমাকে এ বি আর সি এর ডাইমেনশন বা মাত্রা নির্ণয় করতে হবে। কিভাবে করছি দেখো। এখন আমরা জানি সমমাত্রায় যোগ বা বিয়োগ হয়, অর্থাৎ এই যে এটির যে ডাইমেনশনটা, এই ডাইমেনশনটা কিন্তু ভি এর ডাইমেনশনের সাথে সমান হবে। তাহলে প্রথমে আমরা কি লিখব, যে এটি আমরা ডাইমেনশনের সাইনটা ধরো থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, সমান হচ্ছে ভি এর ডাইমেনশন। ঠিক আছে, তার মানে এ এর ডাইমেনশনটা কি হবে? এ এর ডাইমেনশনটা হচ্ছে ভি বাই টি। এখন দেখো ভি হচ্ছে কত? এল টি টু দি পাওয়ার -1, নিচে আবার হচ্ছে টি আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে এল টি টু দি পাওয়ার -2। তাহলে এল টি টু দি পাওয়ার -2। দেখো, এটা আমি করে নিলাম। আমি কিন্তু কোশ্চেনটা আর সলভ করবই না। কেন বলো তো? তার কারণ দেখো, অলরেডি আমি এ এর ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -2 আমি অপশান সিতেই একমাত্র পাচ্ছি। তাহলে আমার অপশান সি হয়ে গেল এটার আমার কারেক্ট আনসার। ওকে, যদি কোনো ধরো আমি মনে করলাম ধরো বিটাতেও ছিল, তখন আমরা কি করব, আমরা সেকেন্ডটায় মেলাবো। সেকেন্ডটায় কী আছে? সেকেন্ডটায় বি আছে। দেখো, তার মানে এই বি বাই টি প্লাস সি এর ডাইমেনশনটাও হবে তোমার কার ডাইমেনশনের সাথে সমান? এই ভি এর ডাইমেনশনের সাথে সমান। সিটা কার সাথে সমান হবে? সিটা হবে টি এর সাথে। তাহলে সি এর ডাইমেনশন সমানই হচ্ছে টি এর ডাইমেনশন। ঠিক আছে, তাহলে সিটা টি হলো, তাহলে দেখো মিলেছে। আর বিটা তখন কি হবে? বিটা হয়ে যাবে তোমার হচ্ছে, দেখো ভেলোসিটি কত? এল বাই টি, তো তাহলে নিচেটা যদি টি হয় তাহলে ওপরটা কত হবে? এল হবে। তাহলে অপশন সি হবে এটার আমার কারেক্ট আনসার। ওকে, চলো তারপরের প্রশ্নটায় চলে আসি। তারপরের প্রশ্নটা কি বলেছে দেখো, তারপরের প্রশ্নটাই বলেছে কোশ্চেন নাম্বার 2 যেটা আছে সেটা আমাদেরকে বলেছে ভর ও দ্রুতির পরিমাপের শতকরা ত্রুটির মান যথাক্রমে 2% ও 3%। যখন ভর ও দ্রুতি পরিমাপ করে গতিশক্তি গণনা করা হয় তখন গতিশক্তির সর্বোচ্চ ত্রুটির মান নির্ণয় করো। দেখো, খুব ইজি কোশ্চেন। দেখো কীভাবে করব। এখন তোমরা খুব ভালোভাবেই জানো যে গতিশক্তি যেটা থাকে সেই গতিশক্তির ফর্মুলাটা কী হয়? সেটা হচ্ছে 12 mv²। এটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা। তাহলে এটাকে আমরা যদি ত্রুটি বের করতে হয় তাহলে হাফটাকে ধরো বাদ দিয়ে দাও, কারণ ওটার কনস্ট্যান্ট, তার এরর থাকবে না। তাহলে আমরা এটা বলবো dm বাই এম প্লাস 2 ইন্টু ডিভি বাই ভি। এখন দেখো এইটার কত? এইটার হচ্ছে তোমার 2 আর এইটার হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 2 মানে হচ্ছে 6। তাহলে এটা আমাদের আসছে সেটা 2 + 6
মানে হচ্ছে 8%। 8% আছে আমাদের, এই তো দেখো 8% আছে, সেটা হচ্ছে অপশান বিতে আছে। সো অপশান বি হয়ে গেল আমাদের 8%। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে সলভ করতে পেরেছো। তারপরের প্রশ্নটা কী দিয়েছে দেখো, তারপরের প্রশ্নটা আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে কি বলেছে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে আমাকে বলছে যে দুটি ভেক্টর এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর পরস্পরের সঙ্গে থিটা কোণে আনত। নিচের কোণটি এ ও বি ভেক্টরের উভয়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ভেক্টর। ঠিক আছে, উভয়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত। দেখো আমরা একটা ফর্মুলা জানি যে দুটো ভেক্টরের সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ভেক্টরের ফর্মুলাটা হচ্ছে এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি। এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন কোশ্চেন হচ্ছে যে এই রকম তো অপশান আমার কাছে একটাও নেই, তাহলে আমি কি করব? দেখো আমরা কি জানি বলো তো, যে এ ক্রস বি এটার যেটা ম্যাগনিটিউড ভ্যালু যেটা হয় সেটা হয় এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা, তার মানে আমরা বলতে পারি যে এ ক্রস বি ওপরে থাকবে আর নিচে থাকবে এ বি সাইন থিটা। দেখো এই রকম অপশান কিন্তু আমাদের কাছে আছে, এ ক্রস বি বাই এ বি সাইন থিটা, অপশান সি। সো অপশান সি হয়ে গেল এটার আমার কারেক্ট আনসার। ওকে, আশা করি এই কোশ্চেনটাও তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপরের প্রশ্নটা দেখো, তারপরে যে প্রশ্নটা আছে কোশ্চেন নাম্বার 4, সেই কোশ্চেন নাম্বার 4 কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে কিছু সময় আলফা সুষম হারে ত্বরিত হয়, তারপর তা বিটা সুষম হারে মন্দিত হয় এবং স্থির অবস্থা প্রাপ্ত হয়। যদি মোট সময়ের অপচয় টি হয় তবে গাড়িটির প্রাপ্ত সর্বোচ্চ বেগ কত? আচ্ছা ঠিক আছে, মনে করো একটা গাড়ি ধরো এ, মানে এ পজিশন থেকে ইমাজিন করো ওটা কিন্তু বি পজিশনে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি এদের মাঝখানে একটা যে কোনো একটা, মাঝখানে বলতে যে কোনো একটা পজিশন আমি এখানে ধরছি। প্রথমে কি করছে, তার ভেলোসিটিটা কী ছিল, ইনক্রিজ করছে, মানে অ্যাক্সেলারেট করতে করতে যাচ্ছে, সেটা হচ্ছে কত, আলফা। ঠিক আছে, এবং এটা যাচ্ছে কত, ধরো মনে করে t1 সময় ধরে এটা যাচ্ছে। তারপরে কিছুক্ষণ যাওয়ার পর আবার কী হচ্ছে, তার অ্যাক্সেলারেশনটা কমছে, মানে ডিক্রিজ করছে, অর্থাৎ মন্দন হচ্ছে, সেটা সময়টা আমি ধরে নিচ্ছি t2। এবং ফাইনালি যে সেটা কী হচ্ছে, সেটা তোমার 0 হচ্ছে। তাহলে প্রথমে ইনিশিয়ালি কী ছিল, ইনিশিয়াল ভেলোসিটিটা তোমার ছিল 0, তারপর আস্তে আস্তে ভেলোসিটি পাচ্ছে। ধরো এই পজিশনটা ধরো আমি সি পজিশন বলছি, সি পজিশনে তার ভেলোসিটিটা ধরো v1 হচ্ছে। ঠিক আছে, আবার আস্তে আস্তে কমতে যেটা v2টা যেটা সেটা কিন্তু কী হচ্ছে, সেটা তোমার 0 হচ্ছে। তাহলে টোটাল টাইমটা টি সমান কত হচ্ছে না, টোটাল টাইম টি সমান আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে t1 প্লাস t2, এটা আমরা পাচ্ছি। বেশ, দেখো তাহলে প্রথম এই এ থেকে সি পর্যন্ত এই রিলেশনটাকে আমরা কীভাবে কনসিডার করছি, দেখো আমরা এই রিলেশনটা কনসিডার করছি যে v1 ইকুয়ালস টু ইউ প্লাস আলফা t1, এটা আমরা পাচ্ছি। ইউটা তো 0, তাহলে এখান থেকে আমরা t1 সমান পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে v1 বাই আলফা, এটা আমরা পেলাম। এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি। আমরা সেকেন্ড এই জায়গাটাতে ধরছি, এই জায়গাটাতে কী হচ্ছে দেখো, v2 সমান হচ্ছে v1 মাইনাস বিটা t2। মাইনাস কেন দিলাম, কারণ এখানে হচ্ছে কি মন্দন হচ্ছে। তাহলে এখান থেকে v2টা তো 0, তাহলে এখান থেকে আমরা t2 সমান পেয়ে যাচ্ছি কত, সেটা হচ্ছে পাবো যেটা, সেটা হচ্ছে v1 বাই বিটা। এটা হয়ে গেল, এটা হলো আমাদের 2 নাম্বার। তাহলে টোটাল যে টাইম যেটা টি, সেটা সমান কত হচ্ছে না t1, অর্থাৎ আমরা যদি v1টাকে কমন নিই তাহলে পড়ে থাকছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, তাই না? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি v1 ইন্টু উপরে হচ্ছে আলফা প্লাস বিটা আর নিচে হচ্ছে আলফা ইন্টু বিটা। তাহলে আমাকে যদি v1-এর ভ্যালুটা বের করতে হয় তাহলে ওটা হচ্ছে আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু t1। ঠিক আছে, মানে সরি t1 নয় t ইন্টু টি। তাহলে এটা আছে কোথায় অপশানের মধ্যে, সেটা হচ্ছে আলফা বিটা বাই আলফা প্লাস বিটা
এটা হচ্ছে দেখো অপশন ডিতে আছে, দেখো এটাই হচ্ছে কি আমার ম্যাক্সিমাম ভেলোসিটি। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপরে প্রশ্নে চলে আসি, কোশ্চেন নাম্বার 5-এ চলে আসি। দেখো আমি যদি কোশ্চেন্সগুলো খুব স্লো বা খুব ধীরে যদি বলি, তোমাদের যদি এটা মনে হয়, তোমরা তোমাদের টাইমটাকে বাঁচানোর জন্য তোমরা কিন্তু চাইলেই এই ভিডিওটাকে 1.5x স্পিড অথবা 2x স্পিডে কিন্তু দেখতে পারো। ঠিক আছে, বা যদি তোমরা এই কোশ্চেন্সটা আগে সলভ করে থাকো, তোমরা আরেকবার দেখো, আমার অ্যাপ্রোচগুলো দেখো। আমি একদম যে অ্যাপ্রোচগুলো তোমাদেরকে বলছি একদম এক্সাম অ্যাপ্রোচ, মানে ওই যে 35 কোশ্চেন্স আমরা 1.5 ঘন্টার মধ্যে করব, সেই কি অ্যাপ্রোচ আমাদের এক্সাম হলে থাকা উচিত, সেই অ্যাপ্রোচে আমি কিন্তু এই কোশ্চেন্সগুলো তোমাদেরকে সলভ করানোর চেষ্টা করছি। চলো কোশ্চেন নাম্বার 5-এ কী বলছে। কোশ্চেন নাম্বার 5-এ বলছে নিচের কোন সম্পর্কটি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সঙ্গে সংশ্লিষ্ট যা সমস্ত বেগের জন্য প্রযোজ্য হয়। দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র সেটা হচ্ছে F=ma, কারেক্ট। আবার এ মানে কি, dv/dt, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এটাও কারেক্ট। আবার দেখো এইটাও দিয়েছে, এটাও কারেক্ট। তার মানে এই তিনটেই যদি আমার রিলেশন কারেক্ট হয়, তাহলে আমরা কোন আনসারটা যাব, আমরা আনসার চলে যাব অপশান ডি। সো অপশান ডি হবে এটার আমার কারেক্ট আনসার। ঠিক আছে, চলো তারপরের প্রশ্নটায় চলে আসি। তারপরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে, আমরা একটু কোশ্চেনটা পড়ি, তারপরে দেখি কি আসছে। বেশ, দেখো কোশ্চেনটাই বলেছে যে এই তো দেখো কোশ্চেনটা বলছে যখন টানের মান 5 নিউটন হয় তখন একটি স্থিতিস্থাপক তারের দৈর্ঘ্য হয় এক্স। ঠিক আছে, বেশ, মনে করো ধরো এরকম একটা তার আছে। ঠিক আছে, এই তারটার যখন টানটা যখন 5 নিউটন হয় তখন এর দৈর্ঘ্যটা হচ্ছে কত, এর দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, এটা আমাকে বলেছে। আর একটা কী বলেছে, ধরো যখন আবার 7 নিউটন হয় যখন কী হচ্ছে 7 নিউটন হচ্ছে তখন তার টানটা দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, এটা আমাকে বলেছে। তার 7 নিউটন তার টানের দৈর্ঘ্য হচ্ছে ওয়াই। যখন টানের মান 9 নিউটন হবে তখন তার দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো এখন আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি বলতো, সেটা হচ্ছে F=, সেটা হচ্ছে k/x, এটা আমরা জানি। বেশ, তাহলে যখন 5 তাহলে এটা f এর মানটা 5 মানে হচ্ছে k/x বলতে পারছি। f এর মানটা যখন 7 তখন সেটা হচ্ছে k/y। ওকে, বেশ, দেখো এরপরে f এর মানটা যখন তোমার 9 হবে তখন কত হবে সেটা আমাকে বের করতে হবে। বেশ, তার আগে আমি এক কাজ করি, আমি এখান থেকে এই যে জায়গাটা আছে এখান থেকে আমি কি করছি, আমি দেখো এটাকে এমন কিছু একটা করার চেষ্টা করি যাতে করে ওটাকে 9 আমি আনতে পারি, এরকম কিছু একটা ক্যালকুলেটিভ কোনো জিনিস আমি ভাবতে পারি। এক কাজ করো, এটা এখানে ডবল করে দাও, তাহলে এটাকে ডবল করলে এটা কত হচ্ছে 14 হচ্ছে, তাহলে 14 মানে এটা হয়ে যাবে 2ky, এটা হবে। ঠিক আছে, 2ky। তারপরে তুমি কি করছো, তারপরে এক কাজ করো, 14 মানে আমি এটাকে এরকম লিখতে পারিনি, দেখো তো যে 14 মানে এটাকে আমি লিখছি এরকমভাবে এই জায়গাতে, সেটা হচ্ছে 9 + 5 = 2ky, এরকম লিখছি আমি, 9 + 5 = 2ky। 5 মানে কত, সেটা হচ্ছে kx। তাহলে দেখো 9 + kx দ্যাট ইজ ইকুয়াল টু 2ky হলো। তাহলে এখানে দেখো 9 সমান কত হবে, 9 সমান হচ্ছে, দেখো আমি যদি কেটাকে যদি কমন নিই তাহলে হচ্ছে 2y - x, 2y - x হবে। বেশ, পেয়ে গেলাম আমি। দেখো তার মানে আমি যখন ফোর্সটা 9 নিউটন দিচ্ছি তখন তারের দৈর্ঘ্যটা কত হবে, এইটাই তো তারের দৈর্ঘ্য হবে 2y - x। তাহলে দেখো আমরা অপশান বিতে চলে যাই, অপশান বি হয়ে গেলে এটা আমার কারেক্ট আনসার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপরের প্রশ্নে চলে আসি। তারপরের প্রশ্নটা কি বলেছে আমরা একটু দেখি। কোশ্চেন নাম্বার 8-এ কী বলছিলাম। কোশ্চেন নাম্বার 8-এ আমাদেরকে বলা হচ্ছে সেটা হচ্ছে কি যে m ভরের একটি ব্লক এ স্থির ত্বরণ সহ একটি অমসৃণ তলে চলমান হলো,
যদি ব্লক ও ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয় তবে শুরু থেকে টি সময় পরে অবধি বাহ্যিক উৎস কর্তৃক সরবরাহিত ক্ষমতা কত হবে। বেশ, দেখো কীভাবে করছি। এখন মনে করো, ধরো এরকম একটা প্লেন আছে, এটা হচ্ছে ব্লকটা আছে, ঠিক আছে। তাহলে এই ব্লকটাকে আমি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করছি, ধরো আমার ফোর্সটা দিচ্ছি আমি এই দিক বরাবর, তাহলে ফ্রিকশনটা কোন দিকে থাকবে, তার অপোজিট ডাইরেকশনে, এই দিকে থাকবে তোমার ফ্রিকশনাল ফোর্স। বেশ, তার মানে এখানে আমরা বলতে পারি এফ মাইনাস এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ, আর এই এফটা মানে কত, মিউ ইন্টু আর। তাহলে এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ প্লাস এই এফের জায়গায় আমরা বসেছি মিউ এম জি, মিউ আর বা যেটা নর্মাল ফোর্স, এটা আরটা এটা, আর এটাই হচ্ছে কি এম জি। তাহলে এটা হচ্ছে এম এ ইন্টু মিউ এম জি। তাহলে এখান থেকে আমরা এম কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে এ প্লাস মিউ ইন্টু জি, এ প্লাস মিউ ইন্টু জি। এখন এটা হলো তোমার কি ফোর্সটা হলো, ঠিক আছে, ভালো করে শুনবে, এটা ফোর্স হলো। এখন তোমাকে কিন্তু এখানে বলেছে যে টি সময় পরে অবধি বাহ্যিক উৎস কর্তৃক সরবরাহিত ক্ষমতা কত বার করতে হবে, ক্ষমতা। তাহলে ক্ষমতা বের করার জন্য তোমাকে কি দরকার, তোমাকে দরকার ভেলোসিটি, কারণ পাওয়ারের একটা রিলেশন আছে পি ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে এফ ইন্টু ভি। তাহলে ভেলোসিটিটা বের করতে হবে, তাহলে ফর্মুলা কি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে ভেলোসিটির ফর্মুলা। ইনিশিয়ালি তো তোমার জিরো, কারণ স্থির অবস্থায় ছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ ভি ইকুয়ালস টু, সেটা পেয়ে যাচ্ছ তুমি এটি। তাহলে এখানে এফ এর ভ্যালুটা হচ্ছে এটা, তার সাথে শুধুমাত্র এটিটা গুণ করে দাও, তার মানে এম ইন্টু এ প্লাস মিউ জি ইন্টু এটি, ঠিক আছে, এরকম আছে অপশানে। এই তো এম ইন্টু এ প্লাস মিউ জি ইন্টু এটি, অপশান ডি হচ্ছে এটার আমার কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেনটা কিন্তু খুব সহজ কোশ্চেন ছিল। কোশ্চেনটার লাস্ট লাইনটা কিন্তু আমি তোমাদেরকে বলছি একবার কিন্তু অবশ্যই পড়বে, কারণ এখানে কিন্তু আমাকে বলেছে ক্ষমতা বের করার কথা বলেছে। ওকে, চলো তারপরের প্রশ্নে চলে আসি, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি বলছে আমরা একটু দেখি, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 9 আমাদেরকে কি বলা আছে, কোশ্চেন নাম্বার 9 আমাদেরকে বলা হচ্ছে একটি পাতলা বর্গাকার প্লেটের উপর ভর সুষমভাবে বণ্টিত, ঠিক আছে। যদি তার একটি কর্ণের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক হয় -2, 0 আর 2,2, পাতের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত। খুব ইজি কোশ্চেন, ঠিক আছে। মনে করো এরকম একটা বর্গাকার, এরকম একটা বর্গাকার প্লেট আছে, ঠিক আছে। এই দুটো প্রান্তবিন্দু ধরো, এইটা একটা, এইটা একটা, এটার স্থানাঙ্কটা হচ্ছে -2,0 আর এটার স্থানাঙ্কটা হচ্ছে 2,2 দিয়ে বলেছে যে এদের কর্ণদ্বয়ের প্রান্তবিন্দু দুটি দিয়ে দিয়েছে ভরকেন্দ্র। বেশ, যোগ করে দাও, মানে এইটার কত হবে সেটা আমরা এক্স কমা ওয়াই বলছি। বেশ, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কত হবে না, সেটা হচ্ছে তোমার x1 প্লাস x2/2, তার মানে -2 প্লাস 2/2 মানে হচ্ছে 0। বেশ, অপশান ডি হয়ে গেল, পেয়ে গেলাম, আর দরকার নেই। তবু আবার দেখে নিই, আর y সমান কত হবে না, y1 প্লাস y2/2, তার মানে হচ্ছে 2 প্লাস 0/2 মানে হচ্ছে 1, তাহলে 0,1, অপশান ডি হয়ে গেল এটা আমার কারেক্ট আনসার। ওকে, তারপরের প্রশ্নটা চলে আসে। তারপরের প্রশ্নটা বলেছে কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 10 বলছে একটি কণাকে একটি বৃত্তাকার পথে ক্রমহ্রাসমান দ্রুতি সহ চলাচল করা হলো। বেশ, নিচের কোনটি সঠিক। আচ্ছা, একটা বৃত্তাকার পথে চলছে, কিভাবে চলছে না, একটি কণাকে বৃত্তাকার পথে ক্রমহ্রাসমান মানে আস্তে আস্তে কী হচ্ছে, স্পিডটা কী হচ্ছে, কমছে। নিচের কোনটি সঠিক, কৌণিক ভরবেগ ধ্রুবক, কখনোই না। স্পিডটা যদি কমে তাহলে মোমেন্টামটা কী করে কনস্ট্যান্ট হতে পারে। কৌণিক ভরবেগের কেবল দিকটা ধ্রুবক থাকে, ডেফিনেটলি নয়। বৃত্তাকার পথে ঘুরলে তার তো ডাইরেকশন কখনোই
ফিক্সড থাকতে পারে না। ত্বরণ সর্বদা কেন্দ্রের দিকে ক্রিয়াশীল, এটা কারেক্ট, কারণ সবসময় যে অ্যাক্সেলারেশনটা থাকে সেটার ডাইরেকশনটা হচ্ছে সবসময় কী হয়, কেন্দ্রাভিমুখী হয়। ঠিক আছে, তো কণাটি পেঁচালো সিঁড়ির নেই, পথে চললো, এটা ঠিক নয়, তাহলে অপশান সি হলো এটা আমার কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো সেকশন এ যেটা আমরা দেখলাম, সেকশন এতে আমাদের টোটাল 10টা কোশ্চেন ছিল, এবং 10টা কোশ্চেনে আমরা খুব সহজভাবে ইজিলি আমরা জিনিসটাকে করে নিলাম, এবং কোশ্চেনসগুলো দেখো খুব একটা টাফ কোশ্চেন কিন্তু ছিল না। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে সেকশন বি। সেকশন বিতে কী ধরনের কোশ্চেন্স আছে সেগুলো আমরা একটু দেখব। ঠিক এই যে মডেলটা তোমাদেরকে দেওয়া হয়েছে, এই মডেলটার মতনই কিন্তু তোমাদের পরীক্ষাতে কোশ্চেন্স হবে। সেকশন বি এর প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, যেটা আমাদের কোশ্চেন নাম্বার 11 আছে। এখানে বলা হচ্ছে নিচের প্রদত্ত প্রশ্নগুলির একটি দাবির বিবৃতি অর্থাৎ অ্যাসারশন দেওয়া আছে, তার নিচে একটি যুক্তির বিবৃতি অর্থাৎ রিজন দেওয়া আছে, প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বাছাই করে লেখো। বলছে একজন লোক একটি উচ্চতা থেকে বালির স্তূপে পড়লে যে আঘাত পায়, সে যদি ওই একই উচ্চতা থেকে সিমেন্টের মেঝের উপর পড়ে তার চেয়ে বেশি আঘাত পায়। ওকে, দিস ইজ কারেক্ট। সিমেন্টের মেঝে কর্তৃক প্রদত্ত ঘাত বালির স্তূপ কর্তৃক প্রদত্ত ঘাত অপেক্ষা বেশি হয়, এটা হচ্ছে রিজন। বেশ, এখন দেখো এখানে কি হচ্ছে, বলছে যেটা অ্যাসারশন এবং যুক্তি উভয়ই সঠিক এবং যুক্তির দাবির যথার্থ ব্যাখ্যা, দাবি ও যুক্তি উভয়ই সঠিক এবং যুক্তি দাবির যথার্থ ব্যাখ্যা নয়। এক্স্যাক্টলি তাই, যে বালির স্তূপে পড়লে যে আঘাতটা পাচ্ছে সিমেন্টের মেঝের উপর পড়লে তার চেয়ে বেশি আঘাত পায়, এটার কিন্তু কারেক্ট স্টেটমেন্টটা কিন্তু ঠিক আছে, অ্যাসারশন ঠিক আছে, কিন্তু সিমেন্টের মেঝে যে প্রদত্ত যে ঘাতটা আছে সেই ঘাতটা যে বালির উপর কর্তৃক প্রদত্ত ঘাত অপেক্ষা বেশি হয়, এইটা কিন্তু কোনো সঠিক ব্যাখ্যা কিন্তু নয়। তাহলে এটার আনসারটা হচ্ছে অপশান বি হবে আমার এটার কারেক্ট আনসার। যে স্টেটমেন্ট অ্যাসারশনটা যেটা দেওয়া রয়েছে সেটা ঠিক আছে, বাট ব্যাখ্যাটা কিন্তু সঠিক নয়। ওকে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 12 আছে। দেখো এখানে কি বলেছে, কোশ্চেন নাম্বার 12-এ বলা হচ্ছে এরকম যে একটি স্প্রিংয়ের স্থিতিশক্তি ও স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণের মধ্যে লেখচিত্রে সরলরৈখিক, আচ্ছা এটা বলেছে সরলরৈখিক স্থিতিশক্তি। আর এটা এখন আমরা স্থিতিশক্তির যে এক্সপ্রেশনটা জানি সেটা কি জানি, U=12 kx²। এখন যে বলেছে একটি প্রসারিত বা সংকুচিত স্প্রিং এর স্থিতিশক্তি তার প্রসারণ ও সংকোচনের বর্গের সমানুপাতিক হয়। আচ্ছা এটা ঠিক আছে, তার মানে এই যুক্তিটা ঠিক, কিন্তু এটা সরলরৈখিক তো ডেফিনেটলি নয়, তাহলে দাবিটা ভুল, যুক্তিটা হচ্ছে সঠিক, কারণ এই যে ডায়াগ্রামটা যেটা হয় সেটা এই রকম হয়। তো এটা কোন অ্যাঙ্গেল থেকে সরলরৈখিক লাগছে, কারণ এটা 12 kx², এর সাথে মানে ইউটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x², তার মানে এইটা যুক্তিটা যেটা আছে এটা কারেক্ট, কিন্তু দাবিটা কিন্তু ঠিক নয়। তাহলে আমরা এটা আনসারটা বলবো কি, এটা আনসারটা আমরা বলবো অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো তারপরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা একটু দেখে নিই। এরপরে দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে সেকশন সি। সেকশন সিতে কি বলছে আমরা একটু দেখি। বেশ, দেখো সেকশন সি এর যে একটা কোশ্চেন আছে, বলছে নিচের প্রদত্ত চিত্রভিত্তিক চিত্রগুলি পর্যবেক্ষণ করে সঠিক উত্তরটা বেছে নাও। একটি সরলরেখা বরাবর চলমান একটি কণার বেগের পরিবর্তনের নিচে চিত্রে দেওয়া আছে 4 সেকেন্ডে কণার কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা কত হবে। আচ্ছা এটা বের করতে হবে, ঠিক আছে। বেশ, দেখো কীভাবে করছি। এখন এদিকে আছে ভেলোসিটি আর এদিকে হচ্ছে তোমার সময় বা টাইম। তোমাকে বলেছে অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটা বের করতে হবে। বেশ, তুমি এক কাজ করো, প্রথমে তুমি এই যে আচ্ছা এই এরিয়াটা বের করো, তারপরে এই এরিয়াটা বের করবে, তারপরে এই এরিয়াটা বের করবে, তারপরে এই এরিয়াটা বের করবে। এই 4টে এরিয়া বের করো,
বের করে যোগ করে দাও, তাহলে তোমার এটা অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এই প্রথমে যে এরিয়াটা সেটা কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমিটা কত, ভূমিটা হচ্ছে তোমার 1 সেকেন্ড, আর হাইটটা হচ্ছে কত 20, তাহলে এটা কত আসছে, এটা 10 আসছে। এইটা হলো। তারপরটা দেখো, এইটা দেখো, তাহলে এটা 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, মানে হচ্ছে এইটা কত, এটা 1 আর এটা হচ্ছে 20, তার মানে হচ্ছে 1 ইন্টু 20, দ্যাট ইজ ইকুয়াল টু 20 হয়ে গেল। ওকে, তারপরটা দেখো, এই জিনিসটা লক্ষ্য করে দেখো, এইটাকে কীভাবে করবো বলো তো, এটা হচ্ছে ট্র্যাপিজিয়ামের ফর্মুলা দিয়ে দাও, হাফ ইন্টু এইটা হচ্ছে তোমার কত 20 আর এটা হচ্ছে 10, তাহলে 20 প্লাস 10 মানে হচ্ছে 30 ইন্টু 1 এটা, তাহলে এটা সমান কত হলো, এটা সমান হয়ে গেল তোমার 15, এটা 15 হয়ে গেল। আর এইটা কত হবে, এটা 1 ইন্টু 10 মানে হচ্ছে 10 হলো। তাহলে দেখো 20 20 40 আর এদিকে হচ্ছে 15 55 আছে, অপশান বিতে আছে, অপশান বি হলো এটা আমার কারেক্ট আনসার। তাহলে সিম্পলি আমি কি করলাম, আমি শুধু জাস্ট এরিয়াগুলো বের করলাম। এটা ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, লেন্থ ইন্টু ব্রেড, এটা হচ্ছে ট্র্যাপিজিয়াম, আর এটা হচ্ছে তোমার ওই রেক্ট্যাঙ্গেল। জাস্ট আমি 4টে এরিয়া বের করলাম, এরিয়া বের করে আমি সেগুলোকে যোগ করে দিলাম, আমার কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। চলো তারপরের প্রশ্নটায় চলে আসি। তারপরের প্রশ্নটা কি বলেছে আমরা একটু দেখি। কোশ্চেন নাম্বার 14। একটা জিনিস লক্ষ্য করেছো কি, এই যে তোমার সেকশন সি যেটা দেখতে পাচ্ছ, সেকশন সি এর ফার্স্ট কোশ্চেনটাই কিন্তু আমাদের 1 ডাইমেনশনাল মোশন থেকে এসছে। সেকেন্ড কোশ্চেনটা দেখবো, সেটাও দেখো কিন্তু আমাদের 1 ডাইমেনশনাল মোশন থেকেই এসছে। এবং এই দুটো কোশ্চেনই দেখো গ্রাফিক্যাল কোশ্চেন, তার মানে সেকশন সিতে কিন্তু আমাদের গ্রাফ ওরিয়েন্টেড কোশ্চেন্স পড়ার টেন্ডেন্সি কিন্তু আছে। ওকে, দেখো মডেল কোশ্চেন পেপারটা করছি মানে কি, যে এই কোশ্চেনটাই পড়বে তার কোনো মানে নেই। মানে মডেল মানে হচ্ছে এই কোশ্চেনের যে ধাঁচটা আছে, যে ব্লু প্রিন্টটা আছে, সেটাই আমাদের কিন্তু পরীক্ষার কোশ্চেনে আসবে। চলো দেখো কি বলেছে, একটি কণার সরণ সময় লেখচিত্র নিচে প্রদত্ত। বেশ, তাই হলো, কোন বিন্দুতে কণা তাৎক্ষণিক বেগের নতিটা ঋণাত্মক হবে। ওকে, যেটা ইনস্ট্যান্ট ভেলোসিটি যেটা, ঠিক আছে, তার মানে হচ্ছে dx/dt, কোথায় নেগেটিভ হবে এটা। ওকে, চলো তাহলে এখান থেকে ধরো যাচ্ছে সিতে, ইনক্রিজ করছে, হবে না। সি থেকে ডিতে যাচ্ছে, এটাও কিন্তু ইনক্রিজ করছে। ওকে, বাট এই জায়গাটা দেখো, ডি থেকে ইতে দেখো, এখানে কিন্তু টাইমের রেসপেক্টিভলি ভেলোসিটিটা কিন্তু মানে ডিসপ্লেসমেন্টটা কমছে, তার মানে এখানে কিন্তু dx/dtটা কিন্তু এখানে নেগেটিভ হওয়ার টেন্ডেন্সি আছে। তাহলে আমরা কোন পয়েন্টে বলবো, সেটা হচ্ছে ই পয়েন্টে। তাহলে ই পয়েন্টে কী হবে, ই পয়েন্টে হচ্ছে আমার যেটা ভেলোসিটি, যেটা ইনস্ট্যান্ট ভেলোসিটি যেটা, সেটা কী হবে, সেটা আমার নেগেটিভ হবে। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নটা কী বলছে দেখো, এই কোশ্চেনটা বলছে একটি মসৃণ অনুভূমিক তলের উপর একটি ব্লক আছে, ঠিক আছে, টি সমান 0 সময়ে একটি স্থির অনুভূমিক বল তার উপর ক্রিয়া করতে শুরু করলো। নিচের কোন লেখচিত্রটি সঠিক। আচ্ছা, আরেকবার পড়ছি। একটি অমসৃণ অনুভূমিক তলের উপর একটি ব্লক আছে, একটি অমসৃণ অনুভূমিক তলের উপর একটি ব্লক আছে। টি সমান 0 সময়ে বলা হচ্ছে যে টি সমান 0 সময়ে একটি স্থির অনুভূমিক বল তার উপর ক্রিয়া করতে শুরু করলো। আচ্ছা, তাহলে নিচের কোন লেখচিত্রটি সঠিক। এখন দেখো, একটা অমসৃণ অনুভূমিক তল আছে, এবার তার উপরে কী করছে, আমরা একটা বল প্রয়োগ করছি। তাহলে বল প্রয়োগ করলে কি হচ্ছে, দেখো তার গতিশক্তিটা যেটা আছে, দেখো প্রথমে যেটা দিয়েছে, দেখো যে ত্বরণার সময়, দেখো স্ট্রেট তো হবেই না, কারণ এটা অমসৃণ তল আছে, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট এটা হচ্ছে না, এটাও হওয়ার সম্ভাবনা নেই। গতিশক্তিটা দেখো এরকমভাবে বাড়তে 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 একটা সময় পর কিন্তু এটা ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশান সি হবে এটা আমার কারেক্ট আনসার। তাহলে এটার আনসারটা হচ্ছে কি, আমার অপশান সি হবে। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো আমি তোমাদের কোশ্চেন বললাম কি, যে সেকশন সি যেটা আছে,
সেই সেকশন সিতে কিন্তু আমাদের কিন্তু কি করা হচ্ছে বলো তো, আমাদের ম্যাক্সিমাম যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই গ্রাফ ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু আমাদের এখানে আছে। আজকের ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 15 পর্যন্তই কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসে আমাদের বাকি যে 20 কোশ্চেন্স আছে সেই কোশ্চেন্স আমরা এরকমভাবে ধীরে ধীরে সলভ করব। ঠিক আছে, তো তোমরা প্রথমে এই ক্লাসটা দেখো, 15 কোশ্চেন্স যেভাবে আমি সলভ করলাম, এবং খুব শীঘ্রই নেক্সট যে ক্লাস আসছে সেই ক্লাস অর্থাৎ পার্ট 2 আসছে, এটা এই পার্ট 2 ক্লাসে আমরা কিন্তু বাকি যে 20 কোশ্চেন্স আছে সেই 20 কোশ্চেন্স সলভ করব। ওকে, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই ক্লাসের যে পিডিএফ আছে এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এই টোটাল কোশ্চেনের যে পিডিএফ সেই পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এই ভিডিওরই পার্ট 2।